সো বাস্তবায়নটা হচ্ছে আসল এবং সুনীতিটা হচ্ছে আসল, আর অন্য কিছু দিয়ে হয় না। আমি আপনাকে আরো একটা ছোট্ট কথা বলে শেষ করছি। বাংলাদেশের যে দুটো খাত, যেই ২ খাতের উপরে বাংলাদেশ দাঁড়িয়ে আছে, একটা হচ্ছে গার্মেন্টস আর একটা হচ্ছে প্রবাসী আয়। এই দুটো খাতে কোনো পরিকল্পনা করা হয়নি। কোনো পরিকল্পনা ছাড়া এই ২ টো জিনিস হইছে। এটা মনে রাখতে হবে। আর অন্য যত কিছু পরিকল্পনা করা হয়েছে সবগুলো নষ্ট হয়েছে। প্রায় নষ্ট হয়ে গেছে। সুতরাং পরিকল্পনা নিয়ে, পরিকল্পনা যখন কথা বলা হয়, আমি সরি কিন্তু আমি এই ব্যাপারে সন্দেহ পোষণ করি। পরিকল্পনা দিয়ে কিছু হবে বলে মনে করি না। হ্যাঁ? ৩১ দফা উনার। ৩১ দফাতে উনি অনেকগুলোতে লিখে দিয়েছেন, আমরা একটা কমিশন করব। অনেক কিছু ব্যাপারে উনি লিখেছেন, আমি একটা কমিশন। কমিশন করবেন মানে কি? কমিশন করবেন মানে হচ্ছে গিয়ে আবার ওই আমলাদের হাতে ছেড়ে দিবেন। আমলারা ওখানে একটা আগের মতোই একটা জনবিরোধী কাজ করবে। আপনার তো বলতে হবে যে আমি এই ক্ষেত্রে এইটা করব, বিচারে এইটা করব, আমলা ক্ষেত্রে এইটা করব, সেনাবাহিনী এইটা করব, শিক্ষার এইটা করব। এটা বলবেন তো? না বলে আপনি যদি বলেন যে না আমি একটা আলোচনার জন্য কমিশন করে দিব, তার মানে কিচ্ছু করবেন না। মানে এখন পর্যন্ত আপনি কোনো প্রতিশ্রুতি দিচ্ছেন না। সো এইজন্য আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো ভাসা, ভাসা আছে এবং সবচেয়ে বড় কথা যে যতক্ষণ না বিএনপি দুর্নীতির বিরুদ্ধে একটা স্ট্রং অবস্থান না নিবে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে একটা স্ট্রং স্ট্যান্ড না নিবে, ততদিন আমি মনে করি যে উনারা যাই বলুক না কেন, যে দৃঢ়তা লাগবে বাংলাদেশের জন্য। কারণ বাংলাদেশ এখন একটা বিরূপ, ভারত তো আমাদের বিরুদ্ধে লেগে আছে। সেই অবস্থায় যে দৃঢ় প্রত্যয়ের যে মানে সরকার দরকার, আমার মনে হয় যে আমি দুঃখিত কিন্তু বিএনপির কাছে আমার সেটা এখনো পর্যন্ত এখানে জামাত যেটা বলেছে যে ওনার পরিকল্পনার প্রতি দৃষ্টি রাখবে, মানে নজর রাখবে যে ওনার কি পরিকল্পনা। হ্যাঁ, আমরা জানতে চাই উনার এগেইন উনারা বলতে পারে জামাত হয়তো পরিকল্পনার দিকে দেখবে না, অল দ্যাট। হয়তো পরিকল্পনা যদি উনারা আমরা জানতে পারি, আমরা হয়তো দু একটা কথাও বলবো। কিন্তু আমি আপনাকে যেটা বললাম সেটা হচ্ছে জেনারেল কথা। ধরেন প্রায় ৪০০ বছর ধরে ব্রিটেনের ইংল্যান্ডের নৌবাহিনী ছিল শ্রেষ্ঠ নৌবাহিনী। তারা পৃথিবীর কোনো দেশের কাছে হারেনি। সবাইকে হারিয়েছে এক্সেপ্টিং তখন আমেরিকার সাথে। আমেরিকার সাথে যুদ্ধটা নৌবাহিনীর হয়নি, হয়েছে সেনাবাহিনী। তো এই নৌবাহিনী কোন পরিকল্পনা ছিল ব্রিটেনের? এখানে কোনো এইভাবে পরিকল্পনা দেওয়া হয় না। হ্যাঁ, পরিকল্পনা দিয়ে কিছুটা করেছিল সোভিয়েত ইউনিয়ন প্রথম ৪০ বছর, পরের আর শেষ হয়ে গেছে। সো পরিকল্পনা দিয়ে ওনারা বলছেন পরিকল্পনা দিয়ে, বাট ইন জেনারেল পরিকল্পনাটা আসল নয় বলে আমি আপনাকে বললাম। ধন্যবাদ। তো আমরা দেখেছি যে উনি আবার বলেছেন যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায়পরায়ণতার আলোকে দেশ পরিচালনা করবেন। তো এখানে আমরা যখন আওয়ামী লীগও যখন ক্ষমতায় ছিল বা ক্ষমতায় আসার মুহূর্তে এরকম বলছে মদিনা সনদের ভিত্তিতে বা এরকম মানে ইসলাম ধর্মকে অবলম্বন করে চলা আর কি, যেটা আমরা জামাতের মধ্যে খুব বেশি দেখি, কিন্তু অন্যান্য দলও কিন্তু পিছিয়ে নেই। তো এটাতে আপনি কোনো আমাদের দেশ তো ধরেন তৃতীয় বিশ্বর যে সমস্ত দেশ থাকে বা খালি তৃতীয় বিশ্ব না, যেমন কথার কথা বলি আমি আপনাকে, আমেরিকা বা ইউকেতে আপনি যেখানে থাকেন সেখানে না, আমেরিকায় বেশি হয়। আমেরিকায় কোনো প্রেসিডেন্ট কি ক্রাইস্ট বা ক্রিশ্চিয়ানিটি বা ক্রিশ্চিয়ান ভ্যালুস, ক্রিশ্চিয়ানিটির কথা বলা ছাড়া প্রেসিডেন্সিয়াল ইলেকশনে জিততে পারবে? পারবে না। মানে রিপাবলিকান প্রেসিডেন্ট যতজন আছে সবাই আপনাকে ওইখানে ক্রিশ্চিয়ানিটির পক্ষে কথা বলবেই। আপনি যেখানে ইউকেতে আছেন সেখানে রিফর্ম পার্টি কি ক্রিশ্চিয়ানিটির পক্ষে কথা বলে? রিফর্ম পার্টি, কনজারভেটিভ পার্টি বলতে হবে। অ্যাংলিকান চার্চ আছে। সুতরাং মানুষের মধ্যে যদি ধর্মীয় ভাবনা থাকে, তখন ভোটের আগে ওই সব দেশগুলোতেই ধর্মের কথা বলা হয়। হ্যাঁ, ধর্মের কথা। আমাদের দেশে এখন এটা গায়ে লাগছে কারণ আওয়ামী লীগ এভাবে বলতো না। আওয়ামী লীগও তো করতো। মনে আছে আপনাকে? উনি ছিলেন কওমি মাদ্রাসার, উনি ছিলেন কি জানি মা নাকি কি জানি বানানো হলো, মনে আছে আপনার? কওমি জননী। ওকে। সো কওমি জননী উনিও হতে চেয়েছেন। হ্যাঁ। সো এটা ধর্মীয় করা হয়। মনে আছে যে নির্বাচন আসলে শেখ হাসিনার মানে মাথায় হিজাব মানে পট্টি লাগানো আসলে তসবিহ এগুলো আমরা দেখেছি। রাইট। এইসব ছবিগুলো আমাদের মনে আছে। রাইট। সো আমাদের দেশে যেহেতু এখানে চরম দুর্নীতি, আমাদের দেশের ৮০% মানুষ আমি ধরে নিচ্ছি এখনো যে তারা এখনো দিনে $৪ $৫ বেশি কামাতে পারে না। ৮০% লোক তার নিচে। অর্থাৎ আমাদের এখানে মানুষ এখনো দরিদ্র।
সেই দরিদ্র মানুষের কিন্তু একটা ধর্মীয় আবেগ ছাড়া তাকে আর কিভাবে বলবে? তারা তো তার জীবনের কোনো সমস্যার সমাধান করতে পারে নাই। সেইজন্য তারা বলে আমি ধর্মের দিকে থাকবো। হ্যাঁ, আল্লাহ আমাদের পক্ষে থাকবেন। এই বলা ছাড়া তাদের আর কিছু নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার ধর্মীয় একটা ভোটের সময় থাকতেই পারে, যেহেতু এটা একটা আবেগের বিষয় হুম। অনেকের জন্য। তবে বিষয়টা হচ্ছে আমার যেটা কষ্ট হয় সেটা হচ্ছে যে আমার যেটা সত্যি, সত্যি কষ্ট হয় যে আপনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায়পরায়ণতার কথা বললেন। আপনি কি সত্যি, সত্যি ন্যায়পরায়ণ? আপনার যারা অত্যন্ত ক্লোজ সহযোগী, হ্যাঁ? মানে ধরেন বিএনপির উচ্চ নেতৃত্ব, হ্যাঁ? তাদের ব্যাপারে কিন্তু অনেক অভিযোগ আছে বাজারে। হুম? তাদের হুম। তো আপনি তো তাদেরকে রেখে দিয়েছেন। আপনি তো তাদের সাথেই কাজ করেন। আমরা মনে করি আপনাদের অনেকেই আপনার অনেক সহযোগী দুর্নীতিগ্রস্ত। আমি বলব যে আমাদের এখানে তো বাণিজ্য মনোনয়ন নিয়েও কথা হয়েছে। হুম। কথা তো হয়েছে। এখন এবারে আপনার ব্যাপারে হ্যাঁ, বাণিজ্য নিয়ে আমি সরি কিন্তু আপনার ইনকাম সোর্স কি আমরাও তো জানি না। হুম। আপনি এখন বলছেন যে হযরত মুহাম্মদ সাঃ এর ন্যায়পরায়ণতা। আমি সরি কিন্তু এটা আমার কাছে মনে হয় যে এটা যদি এটা মানে ধর্মীয় ব্যাপারে আমাদের আবেগে এটা আঘাত করে কিন্তু। যে আপনি ধর্ম ব্যবহার কইরেন না। আপনি ধর্ম ব্যবহার না করে দুর্নীতি করেন। কিন্তু আপনি ধর্ম ব্যবহার করে যখন দুর্নীতি করেন, তখন তার মানে আপনি আল্লাহকেও কেয়ার করেন বলে আমি মনে করি না। না, এটা এটা হচ্ছে যে গতানুগতিক রাজনৈতিক ধারা যেরকম আরকি। আমরা ভোট আসলে ধর্ম ব্যবহার করি। মানে সেই পন্থাই উনি অবলম্বন করেছেন। হ্যাঁ, এখানে এবং এটা আল্লাহর সাথে আমি মনে করি এটা আল্লাহর সাথে মুনাফিকি করা। একদম স্ট্রেইট কথা বলতেছি। এটা আল্লাহর সাথে মুনাফিকি করা। এটা নবীর সাথেও মুনাফিকি করা। উনি লন্ডনে বসে যে বক্তব্যগুলো রাখতেন, আজকে যে বক্তব্য রেখেছেন, আপনি আসলে কোনো পার্থক্য, বড় ধরনের কোনো পার্থক্য দেখেছেন কিনা? এবং আ খুব কোন দিকটা আপনার ভালো লেগেছে বা আপনার বিশ্লেষণে খুব ভালো দিক উঠে এসেছে বলে আপনি মনে করেন? আমি উনার যেটা ভালো দিক মনে করি সেটা হচ্ছে যে উনি শান্তি চাচ্ছেন, উনি চেষ্টা করছেন। উনি বিএনপিকে আনার জন্য যে চেষ্টাটা করছেন এবং উনি বুঝি যে ওটা উনি চেষ্টা করছেন। অর্থনৈতিক মুক্তির কথা হয়তো তো বলেছেন মানে না, আপনি আমি যেটা বলতে চাচ্ছি, আপনাকে আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমি মনে করি না যে বিএনপির নেতৃত্ব উনাকে খুব সাপোর্ট দেয়। উনাকে কিভাবে তৈরি হইতে হবে, উনাকে কি করতে হবে, উনাকে ওই সাপোর্ট গুলো দিয়েছে বলে আমি মনে করি না। যে ধরনের ব্যক্তিত্ব উনাকে সাপোর্ট দিতে পারত, সেই ধরনের ব্যক্তিত্ব বিএনপির ওই নেতৃত্বে আছে বলে মনে করি না। হ্যাঁ? তারা আমার কাছে বিএনপি নেতৃত্বকে দেখলে সরি আমি এটা বলছি এটা আমার মনের থেকে বলছি হয়তো এটা আমারই দোষ। কিন্তু আমার মনে হয় কি যে উনারা অনেকটা মানে হতবিহ্বল হয়ে গেছেন। মানে ভারতের আক্রমণে যে উনারা আসলেই ক্ষমতায় যাইতে পারবেন কিনা একটু হতবিহ্বলতা, এক ধরনের হ্যারাসড। সো এই ধরনের ব্যক্তি কিন্তু উনাকে যে সাহসটা দেওয়ার কথা, সেই সাহসটা কিন্তু দিতে পেরেছে বলে আমি মনে করি না। যেই সমর্থনটা দেওয়ার কথা, যে একক সমর্থন দেওয়ার কথা সেইভাবে দিতে পেরেছেন। কিন্তু তা সত্ত্বেও সেই সমর্থন ছাড়াও দেখেন স্তুতি বাক্য সবাই করে। ওটা বড় কথা না। ওটা হচ্ছে আসল আপনি কিভাবে হেল্প করেছেন, আপনি কতটুকু আপনার নেতার হাতকে শক্তিশালী করেছেন। সেই শক্তিশালী করা মানে না সেই শক্তি ছাড়াও আ আমি বলব যে উনি যে ট্রাইটা করে যাচ্ছেন, উনি যে চেষ্টা করে যাচ্ছেন, আমার কাছে সেটাই সবচাইতে ভালো লেগেছে।